সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। স্ট্রোক এটি এমন একটি মেডিকেল ইমার্জেন্সি যেখানে প্রতিটি মিনিট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ আমরা স্ট্রোক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রোক, লক্ষণ চিনুন, সময় নষ্ট নয়, জীবন বাঁচান। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর সৌমিত্র সরকার, নিউরো ও স্পাইন সার্জন বিশেষজ্ঞ ও সেক্রেটারি, ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস বিডি সেকশন। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর নাজমুল হক মুন্না, সহযোগী অধ্যাপক, নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে ডক্টর সৌমিত্র সরকার আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। যেটা প্রথমেই বলছিলাম যে স্ট্রোক হচ্ছে এমন একটি মেডিকেল ইমার্জেন্সি একটা কন্ডিশন যেখানে প্রত্যেকটা মিনিট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে একটু আমি অফিসিয়ালি বা সায়েন্টিফিক্যালি স্ট্রোকের ডেফিনেশনটা একটু জানতে চাই। আচ্ছা, স্ট্রোক হচ্ছে ব্রেইনে যখন রক্ত সঞ্চালন কমে যায় তখন ব্রেইনের রক্তটা যে সঞ্চালনটা কমে যাচ্ছে, যার জন্য ব্রেইনে যে এরিয়াটা সাপ্লাই করে রক্তনালীটা ওই এরিয়াটা সাপ্লাই করতে পারে না। তাহলে সেক্ষেত্রে কি হয়, ব্রেইনে সেখানে অক্সিজেন কমে যায় এবং ব্রেইনের অংশটা মরে যায়। এটা একটা কারণ। আরেকটা হয় কি, রক্তনালীটা অনেক সময় ফুলে গিয়ে ছিঁড়ে যায়, তখন রক্তক্ষরণ হয়। অর্থাৎ রক্ত সঞ্চালনে যখন মস্তিষ্কে ব্যাঘাত ঘটে তখন মস্তিষ্কের যে অংশটা মরে যায় সেটাকে স্ট্রোক বলা হয়। আচ্ছা, আমরা তো জানি যে কয়েক ধরনের স্ট্রোক রয়েছে, সেটির যদি ক্যাটাগরিটা আমাদেরকে একটু বলতেন। যেটা আমি অলরেডি এই ডেফিনিশনে বললাম যে এটা দুই ধরনের হয়। আচ্ছা। একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, যেটা ব্রেইনের রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে হয়, এবং আরেকটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক, যেটা রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়ে হয়। দুটার ক্ষেত্রেই ব্রেইনের কোষটা নষ্ট হয়ে যায়, এবং ব্রেইনের কোষটা নষ্ট হওয়ার পরে যে ঘটনাটা ঘটে সেটাকে স্ট্রোক বলা হয়। আচ্ছা, ডক্টর নাজমুল হক মুন্না, আপনার কাছে একটু জানবো, স্ট্রোক নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি নানান ধরনের কিছু ভুল ধারণা রয়েছে, মিসকনসেপশন রয়েছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে কী ধরনের মিসকনসেপশনগুলো সাধারণত আপনি ট্রিটমেন্ট করতে গিয়ে আপনাকে শুনতে হয়? ধন্যবাদ আপনাকে খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করার জন্য। স্ট্রোক নিয়ে অনেকগুলো ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা আমাদের সবার মাঝে আছে। ইভেন অনেক মেডিকেল প্যারামেডিক্স এবং অনেক নার্স এবং অনেক ডাক্তারির সাথে জড়িত যারা পার্সন তাদের মধ্যেও আছে। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অনেকে মনে করে স্ট্রোক হার্টের রোগ, এটা সবচেয়ে কমন একটি ভ্রান্ত ধারণা। বাট স্ট্রোক ইজ এ নিউরোলজিক্যাল ডিজিজ। স্ট্রোক সবসময় ব্রেইনেরই হয়, এটি কখনো হার্টের হতে পারে না। হার্টের যেটি হয় সিমিলার ক্যাটাগরি, এটাকে হার্ট অ্যাটাক বলে। তবে হার্ট স্ট্রোক বলতে কোনো টার্ম নেই। স্ট্রোক এক্সক্লুসিভলি ব্রেইনের রোগ, এটা হচ্ছে প্রথম ভ্রান্ত ধারণা। দুই নম্বর ভ্রান্ত ধারণা যেটা বাংলাদেশের মানুষের, এটা হচ্ছে স্ট্রোক হলে আপনার কিছু না কিছু পক্ষাঘাতগ্রস্ততা থাকবেই আপনার মধ্যে, এবং আপনার মধ্যে যে প্যারালাইসিসটা তৈরি হবে এটি আপনার পুরোপুরি ভালো হবে না। আচ্ছা। কিন্তু বর্তমান স্ট্রোকের আপডেটেড যে ম্যানেজমেন্ট বা উন্নত চিকিৎসা, এই ক্ষেত্রে স্ট্রোক একেবারেই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাওয়াও সম্ভব যদি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আপনি স্ট্রোকের উন্নত চিকিৎসা আছে এই ধরনের হাসপাতালে আপনি যেতে পারেন। কিন্তু জেনারেল মিসকনসেপশন এটা যে আপনার স্ট্রোক হয়ে গেছে, পক্ষাঘাতগ্রস্ততা বা প্যারালাইসিস যেটা আপনার হয়েছে যে কোনো এক হাত বা পা, সেটা পুরোপুরি সুস্থ হবে না। এটি হচ্ছে সেকেন্ড ভ্রান্ত ধারণা। তৃতীয় যে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে আছে সেটা হচ্ছে স্ট্রোক হলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মারা যায়, কিন্তু স্ট্রোকে মর্টালিটি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রাইমারি খুব কম হয়, বরং ম্যানেজমেন্টের অভাবে, ট্রিটমেন্টের অভাবে এবং সেকেন্ডারি প্রিভেনশনের অভাবে স্ট্রোকের রোগী মারা যায়। বেশিরভাগ স্ট্রোকের রোগী কিন্তু প্রাইমারিলি মারা যায় খুব কম। ইন দ্য কন্ট্রারি টু দ্য হার্ট অ্যাটাক, মানে আপনি কার্ডিয়াক ডিজিজ এবং যদি নিউরোলজিক্যাল ডিজিজকে যদি আপনি কম্পেয়ার করেন, কার্ডিয়াক ডিজিজে অ্যাকিউট কন্ডিশনে ডেথ রেট নিউরোলজিক্যাল স্ট্রোকের ডেথ রেটের চেয়ে অনেক বেশি। সুতরাং এটা কিন্তু মানুষের মিসকনসেপ্ট, মনে করে যে ও স্ট্রোক করে গিয়েছে এখন ভোলা থেকে আর ঢাকা নেওয়ার দরকার নেই, এই রোগী বাঁচবে না, এটা কিন্তু অনেকের মধ্যে আছে। কিন্তু কার্ডিয়াক কেসে মর্টালিটি যত বেশি হয়, স্ট্রোকের কেসে মর্টালিটি, অ্যাকিউট মর্টালিটি কিন্তু কম। এবং আমরা যতটুকু পরিসংখ্যান থেকে দেখেছি যে ওয়ার্ল্ড ওয়াইড এবং সেই সাথে বাংলাদেশেও কিন্তু প্রধান মৃত্যুর কারণ হিসেবে কিন্তু হার্ট অ্যাটাককে দায়ী করা হচ্ছে, নট স্ট্রোক। ইয়েস,
এই তিনটেই মোটা দাগে সবচেয়ে বেশি মিসকনসেপশন। আবার হচ্ছে স্ট্রোকটা অনেকে মনে করে বয়স্ক মানুষের রোগ, আসলে স্ট্রোকটা শুধু বয়স্ক না, ইয়াং মানুষের স্ট্রোক হয়, এটাও একটা ভ্রান্ত ধারণা আছে মানুষের মধ্যে। আচ্ছা, যেহেতু বললেন যে ইয়াংদের মধ্যেও স্ট্রোকটা বেশি হয়ে থাকে, এটার বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? আসলে কি স্ট্রোক হওয়ার ঠিক অ্যাকুরেট যে কারণটা, সেই কারণটা তো ওরকম বের করা যায় না, কিন্তু কিছু কিছু বিষয় স্ট্রোকটাকে কেন স্ট্রোকটাকে করে সেগুলো হয়। লাইক আপনি যদি কারো প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, কোলেস্ট্রলের মাত্রা যদি উচ্চ থাকে, কারো স্থূলতা থাকে মানে ওবিসিটি থাকে, এবং কারো খাদ্যাভ্যাস ধরেন ওই ধরনের জাঙ্ক ফুড সব সময় ওগুলো খাচ্ছে, ধূমপান করছে, তাদের কিন্তু স্ট্রোকের ঝুঁকিটা বাড়ে। ইয়াংদের ক্ষেত্রে যেটা হয় যে যাদের ওবিসিটি, স্থূলতা, খাদ্যাভ্যাসে ভালো খাদ্যাভ্যাসের মধ্যে নেই, কোলেস্ট্রল যাদের বেশি হয়, এবং অনেক সময় ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে, ইয়াংদের ক্ষেত্রে হাইপারটেনশনও থাকে, এগুলো কিন্তু স্ট্রোকের ঝুঁকিটা বাড়ায়। এবং বর্তমানে কিন্তু আমরা এটাই সব থেকে বেশি দেখছি যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের কিন্তু স্মোকিং এই হ্যাবিটটা রয়েছে, তাদের মধ্যে কিন্তু হাই ক্যালোরি বা ফাস্টফুড আইটেম ইনটেক করার একটা টেন্ডেন্সি রয়েছে, এবং একই সাথে আমরা যদি ঘুমের বিষয়টাকে আমরা ইনক্লুড করি, অপর্যাপ্ত ঘুম, এটিকে কি আমরা বলতে পারি যে স্ট্রোক হওয়ার একটা অনেকগুলো রিজনের মধ্যে একটা রিজন? হ্যাঁ, মানে ঘুমের সাথে সরাসরি সম্পর্ক না, যাদের ঘুমটা কম হয়, যারা অ্যাংজাইটিতে ভোগে বা কম ঘুমাচ্ছে, তাদের ক্ষেত্রে তো উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়, এবং সারাক্ষণ যখন অ্যাংজাইটিতে থাকে তখন এগুলো ঝুঁকি বাড়ে। আরেকটা হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ, যারা একেবারেই ওরকম এক্সারসাইজ করে না, তাদের ক্ষেত্রেও ঝুঁকি বাড়ে। এই ইয়াংদের ক্ষেত্রে এইটাও আরেকটা কারণ যে এক্সারসাইজের অভাব। ডক্টর নাজমুল হক মুন্না, আপনার কাছে একটু জানবো, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয় যে স্ট্রোকের লক্ষণগুলোকে জানতে হবে। সুতরাং জানার জন্য আমরা অনেক ক্ষেত্রে আমরা যেটা জানি যে স্ট্রোক মানেই কিন্তু ইনস্ট্যান্ট একটা ডেথ, বা যেটা আপনি বলছিলেন যে পক্ষাঘাতগ্রস্ত হওয়া বা প্যারালাইসিস হয়ে যাওয়া, তো তার আগে নিশ্চয়ই কোনো না কোনো সাইন সিমটম থাকে যেটি দেখে আসলে আমাদের সচেতন হওয়া উচিত। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন সেই 1999 সাল থেকে একটা নিউমোনিক খুব প্রচার করার চেষ্টা করছে, সেটা হচ্ছে ফাস্ট অথবা বি ফাস্ট। এগুলো হচ্ছে স্ট্রোকের আর্লি সাইন। এই বি ফাস্ট নিউমোনিকটা আসলে আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন প্রচার করার চেষ্টা করছে ডাক্তারদের জন্য নয়, যাতে রুগীর সাথে যারা থাকে, যাতে প্যারামেডিক্স, যাতে নার্স এবং যাতে আমাদের দেশের স্বাস্থ্য সহকারীরা সবাই খুব দ্রুত স্ট্রোকের রুগী চিনতে পারে। এখন আমি এই লক্ষণগুলো কি কি এটা বলবো। এটা হচ্ছে বি ফাস্ট। এখানে বি মিনস ব্যালেন্স প্রবলেম। হঠাৎ করে একটা লোকের যদি ব্যালেন্সের সমস্যা হয়, সে হাঁটছে কিন্তু সে ব্যালেন্স রাখতে পারছে না। ই মিনস আই প্রবলেম, সাডেন ভিশন লস, এটা কিন্তু স্ট্রোকের একটা বড় লক্ষণ। আমরা প্রতিদিন আমাদের হসপিটালে, নিউরোসায়েন্স হসপিটালে অনেক রুগী পাই, আমাদের পাশেই চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে রেফার করে। রুগী যায় প্রথম চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে, ওখান থেকে বলে যে আপনি তো স্ট্রোক করেছেন, আপনি নিউরোসায়েন্সে যান। তাহলে সাডেন ভিজুয়াল কমপ্লেন, সাডেন, আপনি যদি চোখের সমস্যা হয় এটা তো গ্র্যাজুয়াল হবে, অনেক দিন ধরে আপনি কম দেখছেন, বেশি দেখছেন, সমস্যা হবে, কিন্তু সাডেন ভিশনের প্রবলেম, এটা কিন্তু স্ট্রোকের একটা লক্ষণ। তাহলে ফার্স্ট প্রবলেম হচ্ছে ব্যালেন্স, সেকেন্ড হচ্ছে আই প্রবলেম, থার্ড হচ্ছে ফার্স্টের এফ। এফ মিনস হচ্ছে ফেশিয়াল অ্যাসিমেট্রি, কোনো মানুষের যদি হঠাৎ করে মুখটা বেঁকে যায়। তারপর হচ্ছে এ মিনস হচ্ছে অ্যাফাসিয়া, কথা জড়িয়ে যাওয়া, এটা কিন্তু স্ট্রোকের একটা আর্লি সাইন। একটা মানুষ গতকালকে রাতেও সুস্থ ছিল, হঠাৎ করে উঠে এসে কথা বলছে জড়িয়ে জড়িয়ে, এটা কিন্তু একটা স্ট্রোকের প্রবলেম। আর্ম উইকনেস, হাত দুর্বল হয়ে যাওয়া। এবং লাস্ট যে নেমোনিক সেটা হচ্ছে টি মিনস হচ্ছে টাইম। এখানে টাইমের কথাটা আলাদা করে বলা হয়েছে এই জন্য যে সময় কিন্তু স্ট্রোকের ম্যানেজমেন্টে খুব গুরুত্বপূর্ণ। সে একটা রোগীর স্ট্রোক হলো, সে যদি প্রথম 4.5 ঘন্টার মধ্যে নিউরোসায়েন্স হসপিটালে আসতে পারে, আমরা স্ট্রোকের যে আইভি থ্রম্বোলাইসিস বা অত্যাধুনিক যে চিকিৎসা, সেটা কিন্তু আমরা তাকে দিতে পারি। এখন এটা এক্সটেন্ডেড টাইম কিন্তু 9 আওয়ার্স, মানে 9 ঘন্টা পর্যন্ত চলে গেছে লেটেস্ট ট্রিটমেন্টে, এটা কিন্তু আমরা দিতে পারি। কারণ এটা দিলে স্ট্রোকের রুগীর যে একটা ভ্রান্ত ধারণা আছে এই রুগী সুস্থ হয় না, আমরা অনেক রুগী পেয়েছি যে আইভি থ্রম্বোলাইসিস বা এই ইঞ্জেকশন দেওয়াতে 100% ওকে হয়ে গেছে, রুগী হেঁটে বাসায় চলে গেছে পরের দিন। তাহলে এই ক্ষেত্রে যেটা টাইম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই লক্ষণগুলো খুব আর্লি দেখে আপনাকে স্ট্রোক হতে পারে এটা ধারণা করে আপনাকে যেখানে এই আপডেটেড ট্রিটমেন্ট, সেটা 4.5 ঘন্টার একটা উইন্ডো আছে, 9 ঘন্টার একটা উইন্ডো আছে। স্যাররা যেটা করেন মেকানিক্যাল থ্রম্বেক্টমি, এটা কিন্তু 24 ঘন্টা পর্যন্ত সময় আছে। তাহলে আপনি যদি ফেনী থেকে আপনি যদি 2 দিন পরে আসেন স্ট্রোক নিয়ে, আমরা কিন্তু আপনাকে ওই আপডেটেড ট্রিটমেন্টটা দিতে পারলাম না, তখন কিন্তু আপনার পক্ষাঘাতগ্রস্ততা রয়েই গেল। হয়তো ফিজিওথেরাপি দিয়ে আপনি কিছুটা উন্নতি হলেন, কিন্তু একদম সুস্থ কিন্তু আপনি হলেন না। সেই জন্য আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন লাস্টে ওই শব্দটা, টাইম টু কল
999, আমাদের দেশে তো 911 নেই, আমাদের যেটা হচ্ছে ওই টাইম ফ্রেম অ্যাটলিস্ট ফার্স্ট 24 আওয়ার্সের মধ্যে আমি স্ট্রোকের আপডেটেড ট্রিটমেন্ট যে হসপিটালে আছে সেখানে আমি যাব, ওই লক্ষণগুলো দেখি। আচ্ছা, এই জন্য কি আসলে স্ট্রোককে বলা হয় যে টাইম ইজ ব্রেন? ইয়েস, মানে আপনি যত সময় নষ্ট করছেন তত ব্রেইনের নিউরন নষ্ট হচ্ছে, যত সময় সেভ করতেছেন তত ব্রেইনের নিউরন ভালো থাকছে। এবং আমরা একটা অলরেডি আমাদের একটা স্টাডি হচ্ছে, এটা পাবলিশ হবে কিছুদিনের মধ্যে, আমরা লক্ষ্য করেছি এই টাইম ফ্রেম 4.5 ঘন্টা বা 9 ঘন্টার মধ্যে যেসব রুগীগুলো প্রথমে 1 ঘন্টা এসেছে তারা আরও বেশি ভালো হচ্ছে দেন যে 4.5 ঘন্টা এসেছে। কারণ এখানে টাইম মিনস টিস্যু, সময়েই আপনার নিউরনকে নষ্ট করে দিচ্ছে। যত আগে আসবেন তত আপনি সুস্থ আসবেন। যেহেতু আপনি টাইমের কথা বলছেন যে টাইম ইজ ব্রেন, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্ষেত্রে ডক্টর সৌমিত্র আপনার কাছে একটু জানতে চাইবো যে যারা আসলে ঢাকা শহরে থাকছে তাদের জন্য তো আসলে নিউরোসায়েন্সে ট্রিটমেন্ট নেওয়া বা যে কোনো ভালো হসপিটালে ট্রিটমেন্ট নেওয়া তাদের জন্য খুব সহজ, কিন্তু যারা গ্রামাঞ্চলে রয়েছে তারা কিভাবে আসলে টাইমটাকে ম্যানেজমেন্টটা করবে বা কিভাবে তারা প্রাথমিক চিকিৎসাটা নিতে পারলে স্ট্রোকের কারণে যে মৃত্যুটা হয় সেটাকে তারা এড়াতে পারবে? খুব সুন্দর প্রশ্ন। টাইম ইজ ব্রেইন বারবার বলা হচ্ছে, এবং একটা অ্যাভারেজ বলা হয় যে প্রতি মিনিটে 19 লক্ষ নিউরন মরে যাচ্ছে। তার মানে আমরা যত মিনিট যাচ্ছে এতগুলো নিউরন মরে যাচ্ছে। তাহলে তাই যদি হয়, আমরা এখানে কি লাগে, একটা নিউরো সেট আপ লাগে। এই সেট আপটা যে খুব কঠিন কোনো সেট আপ সেটা না। আমাদের কলিগ যেটা বললো যে সেখানে একটা আইভি থ্রম্বোলাইসিসের একটা যদি মেডিসিন সেটা থাকে, তাহলে প্রথমে থাকতে হবে সিটি স্ক্যান, যেখানে আমরা গিয়ে প্রথমে দেখতে হবে এটা কি ইসকেমিক স্ট্রোক, রক্তনালী ব্লক হয়ে গেছে না রক্তক্ষরণ হয়েছে। কেন রক্তক্ষরণ হলে তো আপনাকে এই ট্রিটমেন্ট দেওয়া যাবে না, এটা শুধু রক্তনালী ব্লক হয়ে যাওয়ার জন্য যেটা হয়েছে। তাহলে যে সেন্টার, মানে এখন সেন্টারগুলো সবগুলোই যে ঢাকায় আছে সেটা না, আপনি এখন ঢাকার বাইরে যান ময়মনসিংহ মেডিকেল কলেজে, সেখানেও কিন্তু সেটা হচ্ছে। যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে সেখানে কিন্তু সিটি স্ক্যানটা আছে, এবং সিটি স্ক্যানের পরে সেই কিছু কিছু সব রুগীকে দেওয়া যায় না, সিলেক্টেড রুগী যারা আছে সেই ক্ষেত্রে কিন্তু এই আইভি থ্রম্বোলাইসিসটা কিন্তু হচ্ছে। তার মানে হতাশ হওয়ার কিছু নাই। গ্রামাঞ্চলে যেটা ট্রান্সপোর্টটা কত দ্রুত করা যায়, সেই ট্রান্সপোর্টটা করে ওই সেন্টারে পাঠানো, যে টাইমের কথা বলেছে 4.5 ঘন্টার উইন্ডো, এক্সটেন্ডেড 9 আওয়ার্স, যত দ্রুত ওই সব জায়গায় নিয়ে যেতে পারে তত তাড়াতাড়ি সেভ করা এই যাবে। দ্রুত ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা তো সবাই কম বেশি জানি যে জেলা উপজেলা পর্যায়ে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার রয়েছে, সেখানে মিনিমাম কি ট্রিটমেন্টটা তারা নিতে পারে? আসলে ওই প্রাইমারি হেলথ কেয়ারে তো ঠিক এই ট্রিটমেন্টটা নেওয়া যাবে না, কারণ এটার জন্য একটা স্ট্রোক একটা টিম দরকার পড়ে। হ্যাঁ, সিটি স্ক্যান লাগবে আপনার। এখন প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে তো সিটি স্ক্যান নেই। আপনি যে সেন্টারে সিটি স্ক্যান আছে অন্তত স্ট্রোকের এই ম্যানেজমেন্টটা জানা আছে সেখানেই পাঠাতে হবে। কোন ধরনের স্ট্রোক হয়েছে সেটা তো আমরা এই সিটি স্ক্যানের মাধ্যমেই তো আমরা Within বুঝতে fraction পারবো। of second. আমার মনে হয় যে এই ইসকেমিক স্ট্রোক এবং হেমোরেজিক স্ট্রোক নিয়ে আমি আরেকটু বিস্তারিত জানতে চাই যে দুটোর মধ্যে আসলে তফাৎ কি, আমরা জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর সৌমিত্র সরকার, আপনার কাছে একটু জানতে চাইবো, যেমনটি বিরতির আগে বলছিলাম যে সিটি স্ক্যানের মাধ্যমে জানা যায় যে কোন ধরনের স্ট্রোক, সেটা স্কেমিক নাকি হেমোরেজিক। একটু আপনার কাছে জানতে চাইবো যে দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? আচ্ছা, পার্থক্য হচ্ছে যে কারণটাই তো একটা ইম্পর্টেন্ট পার্ট। একটা রক্ত সঞ্চালন বন্ধ হচ্ছে আর একটা রক্তক্ষরণ হচ্ছে। এখন দুই ক্ষেত্রেই কিন্তু অলরেডি আমাদের কলিগ যেটা বলেছেন বি ফাস্ট, ওই জিনিসগুলো হয়। আচ্ছা। কিন্তু হিমোরেজ হলে পরে তার আলাদা কিছু সাইন থাকে। এইসব পেশেন্ট কিন্তু মাথা ব্যথার কমপ্লেন করে, এবং খুব ছোট যখন হিমোরেজ হয় তখন মাথা ব্যথা নাও থাকতে পারে, কিন্তু হিমোরেজটা যখন একটু বড় হতে থাকে মাথা ব্যথা সাথে বমি, খিঁচুনি এগুলো হতে থাকে, এবং পেশেন্ট দেখে অস্থিরতা হতে থাকে, এবং মাঝে মাঝে ক্ষেত্রে তারা অজ্ঞান হয়ে যায়। তাহলে এই ফিচার্সগুলো যদি আলাদাভাবে থাকে স্ট্রোকের সাথে, তাহলে কিন্তু আমরা হিমোরেজিক স্ট্রোক চিন্তা করি। এরপর যখন খুব দ্রুত সিটি স্ক্যানটা করে ফেলা হয়, সিটি স্ক্যানে তো ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এটা একটা হিমোরেজ হয়েছে অথবা ওটা ইনফ্রাকশন হয়েছে বা রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, তখন ট্রিটমেন্টটা টোটালি ডিফারেন্ট হয়ে যায়, দুই রকম হয়ে যায়। তখন সেই অনুযায়ী চিকিৎসা শুরু করতে হয়। আচ্ছা, আমরা যতটুকু জানি যে সিটি স্ক্যানের পাশাপাশি আরও কিছু টেস্ট করা হয়, যেমন এমআরআই করা হয়, সিটি এনজিওগ্রাফি করা হয়, সেগুলো আসলে কখন প্রয়োজন হয়? আসলে কি ইমিডিয়েট যেটা করতে হয়, ইমিডিয়েটটা সিটি স্ক্যান করে করতে হয়। এর পরবর্তীতে যখন রক্ত নালী ব্লক হয়ে যাচ্ছে বা রক্ত নালীর কোনো
অস্বাভাবিকতা আছে, তখন কিন্তু সিটি অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আরও আধুনিক কিছু ইনভেস্টিগেশন আছে, যেটা আমাদের কলিগ হয়তো বলবে, যেটা পারফিউশন এমআরআই আছে কিছু, ওটাতে দেখতে হয় যে ব্রেইনের কোন অংশটা ভালো আছে, কোনটা নষ্ট হতে যাচ্ছে, আবার নষ্ট হয়ে গেছে, সেই ইনভেস্টিগেশনগুলো করতে হয়। এগুলো কিন্তু আরেকটু পরের স্টেজে, কিন্তু আমাদের ইমিডিয়েট যেটা দরকার, সিটি স্ক্যানটা করে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করা, তারপরে যদি কোনো ইনভেস্টিগেশন লাগে সেটা করা। আচ্ছা, ডক্টর নাজমুল হক মুন্না, আপনার কাছে এই বিষয়টাই জানবো যে এই যে লক্ষণগুলো দেখা দেওয়া মাত্র আপনি বলছিলেন যে প্রাথমিক কি কি বিষয় আসলে আমাদেরকে ম্যানেজ করা উচিত। ট্রিটমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, আপনি বলছিলেন যে টাইম ইজ ব্রেইন, যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা উচিত। চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আসলে আপনারা কি কি স্টেপগুলো নিয়ে থাকেন, এবং পরবর্তী সময়ে রোগী যখন ভর্তি থাকে তখন আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কেমন হয়? চিকিৎসাটাকে আমরা আসলে মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইমিডিয়েট জেনারেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। জেনারেল ম্যানেজমেন্ট, এটা একটা জেনারেল ম্যানেজমেন্ট, ইট ইজ কমন ফর অল স্ট্রোক পেশেন্ট। আপনি একটা স্ট্রোক পেশেন্ট পেলে তার সুগার কেমন এটা ম্যানেজ করার চেষ্টা করবেন, সুগার কম না বেশি, ব্লাড প্রেশার কেমন এটা ম্যানেজ করার চেষ্টা করবেন। রোগীর খিঁচুনি হচ্ছে, খিঁচুনি ম্যানেজ করা, খিঁচুনির ওষুধ দিতে হবে। রোগী মুখে খেতে পারে না, তাকে নাকে নল দিতে হবে। রোগীকে আইভি স্যালাইন দিতে হবে। এটা ইট ইজ কমন ফর অল। স্ট্রোকের রোগীর প্রায় দেখা যায় যে প্রস্রাব করতে পারে না বা প্রস্রাবের কন্ট্রোল নষ্ট হয়ে যায়, তখন ক্যাথেটার দিতে হবে। দিস জেনারেল ম্যানেজমেন্ট ইজ কমন ফর অল স্ট্রোক পেশেন্ট। দেন হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টে গেলেই আপনাকে স্ট্রোকের পেশেন্ট আলাদা করে ফেলতে হবে। এই যে এটা কি ইস্কিমিক স্ট্রোক, রক্তনালী ব্লক হয়ে হয়েছে, নাকি এটা কি হ্যামোরেজিক স্ট্রোক। আমাদের মোর দেন 85% মানে 85% স্ট্রোক হচ্ছে ইস্কিমিক স্ট্রোক। এবং এই স্ট্রোক, ইস্কিমিক স্ট্রোকের মধ্যেই কিন্তু এই 2005 সালের পর থেকে রিভলিউশনারি ড্রাগ এবং ম্যানেজমেন্ট আসতেছে। এই ইস্কিমিক স্ট্রোক, যেটা রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক হয়, এই ক্ষেত্রে আমাদের অনেক কারিশমা দেখানোর সময় আছে। রোগী যদি প্রথম 4.5 ঘন্টা বা 9 ঘন্টার মধ্যে আসে, তখন স্ট্রোকের যে অত্যাধুনিক যে ইনজেকশন, যেটা আমরা টেনিটিপ্লেজ, এলটিপ্লেজ বলি, এগুলো দিলে রোগী একদম সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ইন্টারভেনশন প্রসিডিউর বলে মেকানিক্যাল থ্রম্বেক্টমি, এটা কিন্তু আপনি প্রথম 24 ঘন্টায় করতে পারেন। তো এটা কিন্তু সব রোগীদের ক্ষেত্রে করা যায় না। এটা করার জন্য স্পেসিফিক ম্যানেজমেন্ট দেওয়ার জন্য তখন আপনাকে স্পেসিফিক কিছু টেস্ট, এমআরআই, পারফিউশন ইমেজিং, এসডাব্লিউআই, ডিডাব্লিউআই, এরকম বিশেষ কিছু ইমেজিং করতে হয়, করে আপনি স্পেসিফিক ম্যানেজমেন্ট দেবেন। কিছু রোগী থাকে যারা স্পেশাল স্ট্রোক করে, মস্তিষ্কে রক্তক্ষরণ, যেটাকে সাব অ্যারাকনয়েড হ্যামারেজ বলে, এটা একটা ট্রিপিক্যাল এবং খুব ক্রিটিক্যাল টাইপের স্ট্রোক। এই রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম এবং ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাম, এই ধরনের একদম আপডেটেড ম্যানেজমেন্টে চলে যায়। এগুলো কিন্তু রক্তনালীর কিছু জন্মগত ত্রুটি, সেটার জন্য স্ট্রোক করে। এটা কিন্তু কমন যে কারণ, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল থেকে যে স্ট্রোক, এই স্ট্রোক থেকে এই স্ট্রোক কিন্তু সম্পূর্ণ আলাদা। এটার ক্ষেত্রে আমরা এমআর এনজিওগ্রাফি, সিটি এনজিওগ্রাফি, ডিএসএ, এগুলো করে দেখি যে রক্তনালীর কী জন্মগত ত্রুটি আছে। এবং সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ম্যানেজমেন্ট কিন্তু কিছু সার্জারি, যেটাকে বলে ক্লিপিং, এবং কিছু কয়েল বসায় দেওয়া, যেটা করলে এই রোগী এখন তো সুস্থ হবে, ভবিষ্যতেও একদম সুস্থ থাকার সম্ভাবনা আছে। এটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। লাস্ট যে স্পেস, এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। এইগুলো যদি আপনি স্পেসিফিক ম্যানেজমেন্ট সবাইকে তো দেওয়া যায় না। তার যে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা হয়ে গেছে, তাকে ম্যানেজ করবেন না, তাকে তো বলা যাবে না যে আপনি এটা নিয়ে চলে যান। এই পক্ষাঘাতগ্রস্ততা ম্যানেজমেন্টে কিন্তু ফিজিওথেরাপি হ্যাজ গট এ ভেরি রিভলিউশনারি রোল, যেটা আমরা ডাক্তাররা অবহেলা করে থাকি। ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু পক্ষাঘাতগ্রস্ততা অনেক উন্নত হয়ে যেতে পারে। ডায়েট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর স্ট্রোক পেশেন্ট। তো এই এবং মানসিকভাবে অনেক সময় স্ট্রোকের রোগীরা হতাশ হয়ে যায়, সেটাও কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে হয়। ইট ইজ এ কম্বো প্যাকেজ, এই পুরো প্যাকেজটাই আপনাকে ডিল করতে হবে। আচ্ছা, খুব চমৎকার বললেন। এবং আরেকটা বিষয় কিন্তু আপনি বলছিলেন যে জন্মগত ত্রুটির কারণেও কিন্তু স্ট্রোক হয়ে থাকে। এটি ডক্টর সৌমিত্র, আপনার কাছে একটু জানবো যে এটা আগে থেকে আসলে বোঝা যাওয়ার কোনো উপায় রয়েছে কিনা, বা ডায়াগনোসিস করার কোনো পন্থা আছে কিনা? আসলে কি, জন্মগত ত্রুটিতে যেটা হয়, যে এখানে কোনোভাবে এভিএম, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন হয়ে থাকলো, বা অ্যানিউরিজম, রক্তনালী ফুলে গেল, আসলে এগুলো কোনো সিমটম দেখায় না। আর সাধারণত কোনো রুটিন সিটি স্ক্যান বা রুটিন এমআরআই বা রুটিন সিটি অ্যাঞ্জিওগ্রাম, এগুলো তো করা হয় না সাধারণত। যখন কোনো সিমটম হয় তখনই পেশেন্ট আসে। এই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে মোস্টলি এটা আসলে আগে থেকে বোঝার উপায় থাকে না, কারণ যেহেতু ওইটা কোনো সিমটম নিয়ে আসে না। কিন্তু যখনই সেখানে রক্তক্ষরণ হয়, তখনই পেশেন্টের মাথা ব্যথা নিয়ে আসে, স্ট্রোকের সিমটমগুলো নিয়ে আসে, তখনই পরীক্ষা করা হয়। সিটি স্ক্যান করা হলো, রক্তক্ষরণ হচ্ছে, তখন আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম, এমআরআই অ্যাঞ্জিওগ্রাম অথবা ডিএসএ করে দেখি যে ওখানে কোনো অ্যানোরিজম আছে কিনা বা এভিএম আছে কিনা, তখন সেটা ডায়াগনোসিস করা হয় এবং এরপরে ওইটার স্পেসিফিক ট্রিটমেন্ট করা হয়।
আচ্ছা, যারা জনসাধারণ বা ম্যাঙ্গো পিপল যদি আমরা বলি, তাদের মধ্যে একটা বদ্ধ ধারণা যে স্কেমিক স্ট্রোকের তুলনায় যাদের হেমোরেজিক স্ট্রোকটা হয় তাদের মৃত্যু হবার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। এটার কারণটা আসলে কি? আসলে হিমোরেজটা নির্ভর করে কি পরিমাণ হিমোরেজটা হয়েছে, ব্রেনের কোথায় হয়েছে, লোকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে যদি খুব বড় হিমোরেজ হয়, অনেক সময় এটা সার্জারি করতে দেরি হয়ে যায়, অথবা ব্রেইনে তখন ড্যামেজ, ইরিভার্সিবল ড্যামেজ হয়ে গেছে, তখন তখন মৃত্যুর ঝুঁকি হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ব্রেইন স্টেম, ওইসব জায়গা যেখানে আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ করে, ওখানে যদি হিমোরেজ হয়, এইসব জায়গায়ও মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে ইসকেমিক স্ট্রোক থেকে এবং হিমোরেজিক স্ট্রোকের মৃত্যুর ঝুঁকি বেশি, এটা কিন্তু ঠিক ধারণা। আচ্ছা, একই সাথে একটু জানতে চাইবো যে একটা কথা অ্যাড করতে চাই সেখানে, এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রিভেলেন্স, এখানে দেখা যাচ্ছে রক্তক্ষরণের কারণে ইমিডিয়েট মর্টালিটি বেশি, মানে রক্তক্ষরণজনিত যে স্ট্রোক সেটার ইমিডিয়েট মর্টালিটি বেশি, মানে রোগী উইদিন 7 days বা 14 days সবচেয়ে বেশি মারা যায়। কিন্তু লং টাইম মর্টালিটি আবার ইসকেমিক স্ট্রোকের বেশি। ইসকেমিক স্ট্রোক কিন্তু বারবার রিকারেন্ট হয় এবং রোগীর লং টাইম মর্টালিটি বেশি, কিন্তু ইসকেমিক স্ট্রোকের পর ইমিডিয়েট উইদিন 14 days মর্টালিটি কিন্তু কম। আবার রক্তক্ষরণজনিত যে স্ট্রোক, ইন্টারসেরিব্রাল হেমারেজ, এই রোগীরা যদি ইমিডিয়েট মারা না যায়, এদের কিন্তু লং টাইম আউটকাম কিন্তু আবার ইসকেমিক স্ট্রোক থেকে ভালো। পক্ষাঘাতগ্রস্ততা কিন্তু ওদের মধ্যে। সেটার কারণটা আসলে কি? এটার কারণটা হচ্ছে ব্লাড কিন্তু যে পরিমাণ, স্যার যেটা বলতেছে, ব্লাড যদি আপনি ইমিডিয়েট যদি ম্যানেজমেন্ট করতে পারেন, সার্জারি করতে পারেন, ব্লাড কিন্তু আপনি পুরোটা বের করে নিতে পারেন। কিন্তু ইসকেমিক স্ট্রোকের যদি আপনি ইমিডিয়েট ম্যানেজমেন্ট না দিতে পারেন, ওই ব্লক কিন্তু আপনি ওই অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রাল দিয়ে কিন্তু আপনি সারাতে পারলেন না। সুতরাং ইসকেমিক স্ট্রোকের কিন্তু রিকারেন্স রেট খুব হাই এবং ওই ব্লক কিন্তু রয়ে গেল। এই জন্য ইসকেমিক স্ট্রোকের যে পক্ষাঘাতগ্রস্ততা, এটা কিন্তু খুব বেশি ইমপ্রুভ হয় না। কিন্তু হেমোরেজিক স্ট্রোকের, রক্তক্ষরণজনিত যে স্ট্রোক, এটা কিন্তু লং টাইম আউটকাম কিন্তু খুব ভালো। দেখা যায় যে ওই রোগীরা 3 মাস পরে যত ভালো থাকে, ইসকেমিক স্ট্রোকের রোগীরা কিন্তু 3 মাস পরে অত বেশি ভালো থাকে না। এটা একটা প্যারাডাইম। মূল বিষয় নিশ্চয়ই এটা হচ্ছে যে প্রপার টাইমে যদি ট্রিটমেন্টটা করা হয়। আচ্ছা, আপনি আরেকটি বিষয় বলছিলেন যে রিকারেন্ট স্ট্রোকের বিষয়টা, স্কেমিক স্ট্রোক যেটি, এটি কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, আমরা প্রায় শুনে থাকি যে এটি সেকেন্ড টাইম, থার্ড টাইম স্ট্রোক। রিকারেন্ট স্ট্রোক হওয়ার কারণ কি আসলে? রিকারেন্ট স্ট্রোকের কারণ আসলে রোগী এবং ডাক্তার এবং তার সাথে যারা প্যারামেডিক্স আছে সবাই মিলে। আসলে স্ট্রোকের তো ইমিডিয়েট ম্যানেজমেন্ট তো আমরা দিয়ে দিলাম, সেটা যেটাই হোক আমরা দিয়ে দিলাম, কিন্তু স্ট্রোকের কারণ আইডেন্টিফাই করতে হবে এবং সেই কারণের চিকিৎসা করতে হবে, নাহলে এই স্ট্রোক আবার হবে। কারণ হতে পারে আপনার ডায়াবেটিস, কারণ হতে পারে হাই ব্লাড প্রেশার, কারণ হতে পারে আপনার জীবনযাপন পদ্ধতি, লাইফস্টাইল, আপনি রাত 4টায় ঘুমান, সকাল 10টায় ওঠেন, কারণ হতে পারে আপনি ফুড হ্যাবিট, আপনি জাঙ্ক ফুড খান, ড্রিঙ্ক করেন, আপনি স্মোকিং করেন। সে কারণ যদি এলিমিনেট না করেন, এই কিন্তু আবার আসবে। এবং কারণ হতে পারে আপনার রক্তনালীর অ্যাবনর্মালিটি, যেটা জন্মগত ত্রুটি। আমরা বললাম যে সাবআরাকান হ্যামারেজ এক ধরনের ভয়াবহ স্ট্রোক হয়, ওটা আপনার এবার তো হলো, এবার তো আপনি সুস্থ হলেন, কিন্তু আপনি যদি এনজিওগ্রাম করে ওই রক্তনালীর জন্মগত যে ত্রুটি, ওটাকে যদি আপনি কয়েলিং ক্লিপিং না করে দেন, এই কিন্তু আবার হবে। তাহলে এটার জন্য দায়ী কিন্তু রোগী নিজে, সে তার লাইফস্টাইল কারেকশন, আফটার ম্যানেজমেন্টে ইম্পর্টেন্ট। এটার জন্য দায়ী কিন্তু ডাক্তার নিজে, যে রোগীকে পেরিফেরি থেকে সেন্টারে রেফার করলো না। এখন স্ট্রোক ভালো হলো, কিন্তু সে জেলা থেকে রোগীকে ঢাকায় রেফার করলো না, যে আপনি যান, একটা আপনি সাবআরাকান হ্যামারেজ হয়েছে, আপনাকে একটা এনজিওগ্রাম করা লাগবে, করে দেখতে হবে যে আপনার এই সাবআরাকান হ্যামারেজ, এই রক্তক্ষরণটা কোত্থেকে হলো। এই যে রেফারটা ডাক্তার করলো না, তাহলে ডাক্তার দায়ী। রোগীর সাথে যে প্যারামেডিক্স, সে তাকে অনেক সময় পুরো ম্যানেজমেন্টটা তো আমরা করতে পারি না, অনেক সময় কিন্তু প্যারামেডিক্স, ফিজিওথেরাপিস্ট, সে তাকে উদ্দীপ্ত করতে হবে। ডায়েটিশিয়ান অলসো হ্যাজ গট এ ভেরি ইম্পর্টেন্ট রোল। ডায়েটিশিয়ান তাকে উদ্দীপ্ত করতে হবে যে জাঙ্ক ফুড খাওয়া যাবে না, আপনাকে স্বাস্থ্যকর খাওয়া খেতে হবে। তাহলে সবাই কিন্তু মিলে সাপোর্ট দিলে তখন কিন্তু রিকারেন্ট স্ট্রোক প্রিভেন্ট করা যায়। খুবই চমৎকার বলেছেন। তবে এই জায়গাটা আমার মনে হয় যে রেফারেল সিস্টেমটা নিয়ে আমি আরেকটু বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকেই জানতে চাই, জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
ডক্টর নাজমুল হক মুন্না, আপনার কাছে বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে রেফারেল সিস্টেম সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই। এই যে আপনি বলছিলেন যে অনেক সময় রেফার করা হয় না, এই ক্ষেত্রে ডায়েটিশিয়ানের একটা ভূমিকা রয়েছে, এখানে কিন্তু ফিজিওথেরাপিস্ট যিনি রয়েছেন তার একটা ভূমিকা রয়েছে, অথবা প্যারামেডিক্সের ট্রিটমেন্ট যারা করে থাকে তাদের একটা ভূমিকা রয়েছে। কিন্তু এই জায়গাটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আসলে কিভাবে আসলে পূরণ করা যেতে পারে, কোথায় আমাদের কাজ করা উচিত? আসলে রেফারেল সিস্টেম নিয়ে আমাদের আরও ভালোভাবে কাজ করা উচিত। স্ট্রোক যে টিম, এই টিমের কিন্তু একটা পার্ট কিন্তু একজন নিউরোলজিস্ট, একজন নিউরোসার্জন, ইন্টারভেনশন নিউরোলজিস্ট এবং ডায়েটিশিয়ান, ফিজিয়াট্রিস্ট, ইভেন আপ সাইকিয়াট্রিস্ট অলসো। এই দিস হোল টিম শুড ওয়ার্ক অ্যালং টুগেদার ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পেশেন্ট। সুতরাং এই পুরো টিমের কিন্তু একসাথে কাজ করতে হবে। যেমন একটা রুগী রক্তনালীর জন্মগত ত্রুটি আছে, তাকে কিন্তু এমন হতে পারে যে এই নিউরোলজিস্ট তার কয়েলিংটা করতে পারতেছে না, তখন কিন্তু স্যারের কাছে যেতে হবে, বলতে হবে স্যার আপনি নিউরোসার্জন, আপনাকে ক্লিপিংটা করে দেন। একটা রুগী তার ইস্কিমিক স্ট্রোক হয়েছে, স্যার দেখছেন, স্যারকে কিন্তু তখন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, তুমি তাকে ভালো ফিজিওথেরাপি দাও, স্যার কিন্তু তার ভালো ফিজিওথেরাপি দিতে পারেন। স্ট্রোক ইজ এ থার্ড ইম্পর্টেন্ট কজ অফ ডিপ্রেশন ইন ইউকে স্ট্রোক ডিপ্রেশনের তৃতীয় কারণ। তাহলে এই যে রুগীটা ডিপ্রেশনে পড়ে গেল, সে কি তার নর্মাল লাইফ ফেরত পাবে? তাহলে আপনাকে কিন্তু সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে। ডায়েটিশিয়ান হ্যাজ গট এ ইম্পর্টেন্ট, অ্যাজ আই অলরেডি সেড দ্যাট আমাদেরকে মেডিটেরিয়ান ডায়েট ফলো করতে হবে। তাহলে এই মেডিটেরিয়ান ডায়েট সম্বন্ধে আমার জ্ঞান একদম স্বল্প, তাহলে ডায়েটিশিয়ানের কাছে আমাকে তাকে পাঠাতে হবে। এই টোটাল প্যাকেজ আমাকে করতে হবে, আমাকে রেফার করতে হবে। আমি একটা স্ট্রোকের রুগী, ডায়াবেটিস ম্যানেজ করতে পারতেছি না, আমাকে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেতে হবে। এবং প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার, তাদেরকে অবশ্যই টার্সিয়ারি হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে রেফার করতে হবে। তুমি যাও ওই স্যারের কাছে যাও, গিয়ে দেখো যে তোমার এই যে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, তুমি একটা এনজিওগ্রাম করে দেখো। এই রেফারেল সিস্টেমটা আমাদেরকে সবখানে করতে হবে। লাস্ট আমি একটা কথা বলবো, ডাউনগ্রেড রেফারেল ইজ অলসো এ সিস্টেম, আমরা এটা কিন্তু মেনটেন করি না। একটা রুগী প্রাইমারি ফিজিশিয়ান আমার কাছে রেফার করলো, আমারও কিন্তু দায়িত্ব তাকে ম্যানেজমেন্ট শেষে ওই ফিজিশিয়ানের কাছে আবার রেফার করা, যে তুমি বরিশাল থেকে আর এসো না, ওই স্যারকেই বারবার দেখা, তোমার তো ম্যানেজমেন্ট হয়ে গেছে। তাহলে আমরা ডাউনগ্রেড রেফারেল করি না, সেই জন্য রুগী কিন্তু হয়রানির শিকার হয়, বারবার সে ফলো আপে ঢাকায় আসছে, বারবার রুগী হয়। এবং এই রেফারেল সিস্টেমটা যেভাবে আপনি চমৎকার করে বলেন, এটা এই প্রোটোকলটা যদি কেউ মেনটেন করতে পারে, তখন কিন্তু ঢাকাস্থ যে হসপিটালগুলো রয়েছে সেখানেও কিন্তু রোগীর চাপ কিন্তু অনেকটাই কমানো সম্ভব। ডক্টর সৌমিত্র সরকার, আপনার কাছে একটু জানতে চাইবো, যেমনটি ডক্টর নাজমুল বলছিলেন যে প্রাইমারি হেলথ কেয়ারে যে একটা টিম গঠন করা, সেটা কিন্তু এই যে স্ট্রোক ম্যানেজমেন্ট সেন্টার যদি আমরা এক কথায় বলি, সেটা তো আসলে আমাদের জেলা উপজেলা পর্যায়ে অতটা রিচ নয়। তো একজন নিউরো সার্জন হিসেবে আপনি কি কখনো এই বিষয়টা নিয়ে কাজ করেছেন, বা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এই ধরনের কোনো সুপারিশ মানে কি পেশ করেছেন কখনো? আসলে অলরেডি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে এটা তো একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আপনি প্রাইমারি হেলথ কেয়ারে যদি আপনি এই প্রত্যেকটা সেক্টর, যেটা অলরেডি বলা হলো যে নিউরোলজিস্ট, নিউরোসার্জন, তারপরে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, সব মিলে, ইভেন ডায়েটিশিয়ানস, সবার মিলে সমস্ত চেষ্টা এই টিমটা করে সে ট্রিটমেন্টে নেওয়া হয়। এখন ওরা প্রথমে যায় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে, যাচ্ছে একটা পেশেন্ট, অথবা যারা ঢাকায় আছে তারা কিন্তু সরাসরি একটা বিশেষজ্ঞ চিকিৎসক কাছে চলে যাচ্ছে। সমস্যাটা হচ্ছে যারা প্রান্তিক অঞ্চলে আছে তারা কি করছে, তারা যাদের কাছে যাচ্ছে তারা যদি রেফারেলটা ঠিক জায়গা মতো না করে, তাহলেই সমস্যাটা হচ্ছে। ইভেন সচেতনতা, পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্স যারা আছে তারা হয়তো বলছে যে না, এর চিকিৎসা নর্মাল, আপনি চিকিৎসা দিয়ে দেন, আমাকে কোথাও যেতে পারবো না। কিন্তু এই জিনিসটা তাদের মাথায় ঢুকাতে হবে যে এইটা কত ইম্পর্টেন্ট তার পরবর্তী লাইফের জন্য। কেন কি ডিসেবল পেশেন্ট, আপনি চিন্তা করেন তার নিজের জন্য, তার ফ্যামিলির জন্য, সমাজের জন্য সে একটা বার্ডেন। তার যদি সে কোয়ালিটি লাইফ না থাকে, তাহলে তো এই লাইফ সে নিয়ে কি করবে সে? তো সেই কোয়ালিটি লাইফের জন্য একটা নির্দিষ্ট টিমস, যে স্ট্রোক টিম, তার কাছে কিন্তু তাকে পৌঁছতে হবে। এবং যেটা বলা হয়েছে, এই স্ট্রোক টিম কিন্তু যে খুব হাইটেক কোনো কিছু, সেটা কিন্তু না। সেই জিনিসটার জন্য কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে সেটা সরকার করবে কি না, তাদের সে প্ল্যান আছে কি না সেটা আমরা জানি না। তবে যদি এটা করে তাহলে কিন্তু অনেক পেশেন্টকে এই ডিসএবিলিটি বা মৃত্যুর ঝুঁকি থেকে আমরা বাঁচাতে পারবো। আচ্ছা, নতুন সরকার নতুন স্বাস্থ্য নীতি কিন্তু প্রণয়ন করেছে এবং বাস্তবায়নের জন্য তারা কিন্তু কাজ করছে। আপনার কাছে কি মনে হয় যে বাস্তবায়নের জায়গাটা আমরা কতটুকু, মানে বাস্তবায়ন পক্ষে আমরা থাকতে পারবো, বা জনগণের যে প্রত্যাশা সেটি আসলে পূরণ করা সম্ভব? না, আমরা তো সবসময় আশাবাদী। তো আমরা তো ক্লিনিশিয়ানস, আমরা তো ঠিক সেই
যে প্ল্যানিং হচ্ছে বা ওই লেভেলে আমরা না, আমরা মাঝে মধ্যে আমাদের লেভেলে যতটুকু আছে সেখান থেকে আমরা সাজেশন দিতে পারি, কিন্তু এটার জন্য তো একটা স্পেসিফিক টিম থাকে এবং ডিজি হেলথ এবং মিনিস্ট্রির সাথে মিলে এটাকে সরকার করে। তবে আমরা আশাবাদী, কেন এই সরকার তো অনেক ভালো কাজ করার চেষ্টা করছে, আশা করি এই রেফারেল সিস্টেমটা খুব দ্রুত ডেভেলপ করে এবং স্ট্রোক পেশেন্টসগুলো আসলে তাদের সাফারিংস থেকে বাঁচবে। আচ্ছা, ডক্টর নাজমুল হক মুন, আপনি বলছিলেন খুব চমৎকার এবং একটা ভিন্ন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি যে ডিপ্রেশনের জন্য কিন্তু স্ট্রোক হচ্ছে, এবং ইউকের কথা আপনি বললেন যে এটি 3 নম্বর মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে। বাংলাদেশে এটার রেশিওটা কেমন বা সিনারিওটা কি আসলে? ডিপ্রেশন স্ট্রোকের কারণে বাংলাদেশে কেমন হচ্ছে এটার কোনো স্টাডি আছে আমি আমার জানিনি, হয়তো হতে পারে। তবে বাংলাদেশের আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অনেক স্ট্রোকের রোগীরা কিন্তু ডিপ্রেশনে ভোগে। সে মনে করে সে সমাজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা। এটা কিন্তু একটা রিয়েল হেল্প। এবং আমরা স্ট্রোকের উপর যতগুলো ট্রেনিংয়ে গিয়েছি তারা বলেছে স্ট্রোকের ম্যানেজমেন্টে তুমি যদি মনে করে থাকো একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দিও, এটা রোগীর যে উদ্দীপনা সৃষ্টি করবে। আপনি একটা যে ফিজিওথেরাপি, এটা কিন্তু খুব পেইনফুল একটা কন্ডিশন। এটা করতে হলে কিন্তু আপনার মনের ভিতরে কিন্তু এক ধরনের পজিটিভ ভাইব আসতে হবে যে আমি ফিজিওথেরাপি নিব, আমি আগের মতো হাঁটবো। এই পজিটিভ ভাইবটা যদি আপনার মনের ভিতরে না আসে তখন কিন্তু আপনি এই ফিজিওথেরাপি নিতে কিন্তু আপনি চাইবেন না, বা আপনি কিন্তু নেগলিজেন্স করবেন। এই যে নেগলিজেন্স, সেটা কিন্তু আপনাকে আরও স্ট্রোকে, রিকারেন্ট স্ট্রোকের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং হতাশা কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল ইফেক্ট আছে। আপনার ঘুমের প্রবলেম করবে, আপনার সুগারকে বাড়িয়ে দেবে, আপনার প্রেশারকে বাড়িয়ে দেবে। এই কিন্তু ইট হ্যাজ গট এ কমপ্লেক্স ফেনোমেনন। সুতরাং অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ যদি লাগে দিতে হবে, তাকে মানসিকভাবে যেন হতাশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে আমাদের সিনিয়র সিটিজেনকে আমরা কিন্তু খুব ভালোবাসি, এই জন্য আমরা ওদেরকে কিন্তু অনেক রকম কাজে যেতে দিই না। মনে করি যে আমার বাবা স্ট্রোক করছে, আর কোনো কাজ করার তার দরকার নেই। এতে কিন্তু সে হতাশার একটা লুপে পড়ে যাচ্ছে। কিন্তু তাকে যদি ছোটোখাটো একটা কাজে আমরা দিই, যে একটু বাজার করে আসুক, একটু বাইরে যাক, মানুষ কিন্তু কাজ কিন্তু মানুষকে ভালো রাখে, মনকে ফ্রেশ রাখে। তো এই হতাশা কাটানোর অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ যেমন দিতে হবে, তাকে যে ছোট ছোট যেই কাজের মধ্যে দিয়ে তার হতাশা না আসে সেদিকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ স্বাভাবিক জীবনযাত্রায় যতটুকু কাজ করা সম্ভব সেটাই তার মনে একটা ফিলিংস আনতে হবে যে সে সমাজে এবং পরিবারের জন্য কোনো না কোনো ইফেক্টিভ রোল প্লে করতেছে। একটা পুরুষ এবং একটা মহিলা যদি মনে করে সে তার পরিবারের জন্য বোঝা, হতাশা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। সে পাকঘরে কোনো কাজ না করুক, অনেকদিন ধরে রান্নাবান্না যে মহিলা করেছে তাকে যদি আপনি বলেন যে তুমি আর রান্নাঘরে যেও না, হতাশা কিন্তু তার মধ্যে চলে আসবে। সে যদি একটু যায়, মা তুমি যাও, গিয়ে দেখো যে কি হচ্ছে, তুমি ওদেরকে পরামর্শ দাও, সে কিন্তু তখন মনে করবে যে আমি পার্ট অফ দিস ফ্যামিলি এবং আই এম কন্ট্রিবিউটিং দিস ফ্যামিলি। হতাশা আসতে দেওয়া যাবে না। আচ্ছা, এক্ষেত্রে নিশ্চয়ই আপনারাও কাউন্সিলিং করে থাকেন। আপনি বলছিলেন যদিও যে সাইকিয়াট্রিক যারা রয়েছে তাদেরও একটা ভূমিকা রয়েছে, সাইকোলজিস্ট যারা রয়েছে তাদের পক্ষ থেকেও যদি দরকার হয় কাউন্সিলিং নেওয়াটা দরকার, কিন্তু আপনারা একজন নিউরোলজিস্ট হিসেবে নিশ্চয়ই রোগীদেরকে ওষুধ দেওয়ার পাশাপাশি আপনারা বুঝিয়ে থাকেন যে কি বিষয় আসলে মেনটেন করা উচিত। হতাশা যাতে না আসে এবং ব্যায়ামটা যাতে রেগুলার করে, এটা আমরা অবশ্যই চেষ্টা করি। এবং আমাদের আরও আন্তরিক হওয়া উচিত নিউরোলজিস্টদের। এইসব ছোট ছোট অংশগুলো হয়তো আমাদের গ্যাপ থাকে, আমরা হয়তো ওষুধের দিকে বেশি নজর দিচ্ছি, এইগুলা গ্যাপ থাকে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি আমাদের বেটারমেন্ট আরও কীভাবে করা যায়। স্ট্রোক নিয়ে আরও বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। বিশেষ করে আমি ফিজিওথেরাপির ভূমিকাটা আসলে স্ট্রোকের ট্রিটমেন্টের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটাই জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, পরে বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর সৌমিত্র সরকার, আপনার কাছে জানতে চাইবো যে ফিজিওথেরাপির বিষয়টি, যেটি বিরতির আগে বলছিলাম যে কেন এত বেশি গুরুত্বপূর্ণ। আসলে ফিজিওথেরাপি খুবই ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে। আপনি যখন স্ট্রোক হয়ে গেল এবং তার একদিক দুর্বল হয়ে গেল, তাহলে আমরা কি মনে করি, মানুষ মনে করে যে এটা থেকে বোধহয় কোনো উত্তরণের উপায় নেই, কেননা ব্রেইনে মস্তিষ্কটা কিন্তু পার্মানেন্ট সেল, ওটা যখন একবার ড্যামেজ হয়ে যায় তখন সেই অংশটা ফেরত আসে না। কিন্তু নিউরনের একটা প্লাস্টিসিটি আছে, একটা নিউরনাল প্লাস্টিসিটি বলে। এতে দেখা যাচ্ছে যে আপনি যদি ফিজিওথেরাপি করেন তখন কিন্তু ব্রেইনের নতুন নতুন সংযোগ তৈরি হয় ব্রেনের ভিতরে। ব্রেইনের যে অংশগুলো কিছুটা ইনঅ্যাক্টিভ থাকে সেটা অ্যাক্টিভ রোল প্লে করতে থাকে। তখন দেখা যাচ্ছে যে সে আবারও সেই শক্তিটা ফেরত পায়। সেই শক্তিটা ফেরত 100% না হলেও সেটা অনেকাংশেই সেটা অনেক ভালো তৈরি হয়। তাহলে ফিজিওথেরাপি যে শুধু আমাদের যে পাশের অংশটা দুর্বল হয়ে গেছে, মাসেলগুলার স্ট্রেংথগুলা
যাতে শুকিয়ে না যায় সেটাতে ফেরত আসে, সেই সাথে ব্রেইনকে অ্যাক্টিভ করে, নতুন নতুন সিনেপস তৈরি করে, সেই ব্রেইন অ্যাক্টিভ করে কিন্তু তার সেই আবার আগের মতো সেই শক্তির দিকে সে যেতে থাকে। তো সেই জন্য সেই ফিজিওথেরাপি যে খালি আমাদের এই থেরাপিটা যে শক্তির জন্য সেটা না, কিছু থেরাপি আছে অকুপেশনাল থেরাপি, আপনি তাকে নতুন কাজ শেখানোর চেষ্টা করতে পারবেন, সে কথা বলতে পারছে না, স্পিচ থেরাপি করতে হবে। তাহলে এই বিভিন্ন থেরাপি আছে, এই সবগুলো থেরাপি দিয়ে একটা স্ট্রোক পেশেন্টকে, সেই পক্ষঘাত পেশেন্টকে কিন্তু আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে একটা অভিযোগ, সেটা হচ্ছে ফিজিওথেরাপি যারা রয়েছে তারা সাধারণত বলে থাকেন যে স্ট্রোকের পেশেন্টদেরকে অনেক দেরিতে আসলে রেফার করা হয় যে আপনাকে ফিজিওথেরাপি নিতে হয়। তাদের পরামর্শ হচ্ছে যে 12 ঘন্টা, 24 ঘন্টা অথবা 7 দিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব থেরাপিটা নেওয়া উচিত। এক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই রেফারেল সিস্টেমটা অনেক পুয়ার। এই বিষয়ে আপনার মতামত কি? আসলে কি, পেশেন্ট যখন হসপিটালে ভর্তি থাকে তাকে তো পেশেন্টটা সেটেল হতে হয় তার ফিজিওথেরাপি স্টার্ট করার জন্য। পেশেন্ট যদি মোটামুটি 48 আওয়ার্স পরে সেটেল হয়ে যায় তখন থেরাপি শুরু করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো একটু দেরিতে শুরু করতে হয়, এটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে। পেশেন্টটা সেটেল না হলে আপনি শুরু করতে পারবেন না, কিন্তু তারপরে থেকে তো আসলে ফিজিওথেরাপিটা শুরু করাই হয়। হসপিটালে ভর্তি থাকলেও সেখানে এসে করে, এবং ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট তার কাছে পরবর্তীতে যখন অনেক বেশি পেশেন্টের কন্ট্রাকচার ডেভেলপ করে যায়, ওয়েস্টিং, এটা হওয়ার আগেই কিন্তু এই ফিজিওথেরাপিটা স্টার্ট করতে হয়। সেই জন্য এই সিস্টেমটা কিন্তু যারা ট্রিটমেন্ট করে, নিউরোলজিস্ট, নিউরোসার্জন, তারা খুব অ্যাওয়্যার যে ফিজিওথেরাপিটা কখন শুরু করা উচিত। আমার মনে হয় এই ক্ষেত্রে খুব নিউরোলজিস্ট বা নিউরোসার্জনটা খুব দেরি করে না এই ক্ষেত্রে। আচ্ছা, ডক্টর নাজমুল হক বোন, আপনার কাছে একটু জানতে চাই অকুপেশনাল থেরাপিটাও আসলে ইম্পর্টেন্ট কিনা স্ট্রোকের ট্রিটমেন্টের জন্য? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি একটু আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি। বিদেশে একটা ট্রেনিংয়ে গিয়েছি স্ট্রোকের জন্য, গিয়ে আমি হতবাক। আমার এত বয়স হয়েছে কিন্তু এই অভিজ্ঞতাগুলো আমরা শিখি নাই। দেখি স্ট্রোকের রুগী দাঁত ব্রাশ করতে পারে না, ওকে একটা লম্বা ব্রাশ বানিয়ে দিয়েছে, সেই ওই লম্বা ব্রাশ দিয়ে হাতটাও উপরে উঠে না, এখান থেকে ব্রাশ করতেছে। এই যে সে নিজের ব্রাশটা নিজে করছে, ওর যে মনের যে কনফিডেন্স, এটা কি আমার যে গ্রামের যে মহিলা ব্রাশ করতে পারে না, কখন তার ছেলে বা মেয়ে এসে ব্রাশ করে দিবে, সেটা কি পাচ্ছে? দিস ইজ কল্ড অকুপেশনাল থেরাপি। আপনি হাঁটতে পারে না, বাসার নিচে একটা রেলিং বানাই দিচ্ছে, সে ওই রেলিং ধরে ধরে নিজেই বাগানে হাঁটছে। এই দিস ইজ কল্ড অকুপেশনাল থেরাপি। আপনি লিখতে কলম ধরতে সমস্যা হচ্ছে, কলমের সাথে একটা গ্রিপ লাগাই দেন, আচ্ছা, যাতে কলমটা সে স্ট্রংলি ধরতে পারে। অকুপেশনাল থেরাপি হ্যাজ গট এ গ্রেট রোল ইন স্ট্রোক পেশেন্ট। যে ডিসেবিলিটিটা তার মধ্যে ডেভেলপ করেছে, সেই ডিসেবিলিটিটা ওভারকাম করার জন্য আপনি কিন্তু অকুপেশনাল থেরাপি অনেক বড় একটা রোল প্লে করতে পারে। আমরা দেখেছি যে অ্যাফাসিয়া ডেভেলপ করেছে, কথা বলতে পারে না, তাকে একটা ছোট যে বাচ্চাদের যে স্লেট থাকে না, ওইটা নিয়ে সে ঘুরে যে কোনো জায়গায় গেলে সে লিখে দিচ্ছে আমার এই প্রবলেম। তার কিন্তু মাইন্ড অ্যাক্টিভ থাকছে, সে কিন্তু ডিপ্রেশনে পড়ছে না, সে মনে করছে আমি কিন্তু কমিউনিকেট করছি, এবং সে একা একা শপিং করছে। তাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি এটা নিয়ে যাবা, এটাতে তুমি লিখে দিবা, তোমার অ্যাফাসিয়া আছে তাতে কি, তুমি তো জীবন তো থেমে যাবে না। কিন্তু আমার গ্রামের বৃদ্ধ চাচারা অ্যাফাসিয়া ডেভেলপ করলে সে মনে করে যে আমি আর বাজারে যেতে পারবো না, আমি বাজারে গেলে তো কথাই বলতে পারি না, আমি কিভাবে কি কেনাকাটা করবো। দিস ইজ কল্ড অকুপেশনাল থেরাপি। আপনার যে লিমিটেশনটা আছে, এই লিমিটেশনটা আপনাকে একটা ডিভাইসের মাধ্যমে ওভারকাম করে দিবে, আপনাকে লাইফটাকে ইজি করে দিবে, এবং আপনার মধ্যে ওই ফিলিংসটা আসতে দেবে না যে আপনার জীবনটা থেমে গেছে। আপনার জীবনটা কিন্তু এখনও চালু আছে, এবং ইউ হ্যাভ গট দ্য রোল ইন ইউর ফ্যামিলি, ইন ইউর সোসাইটি অ্যান্ড ইন ইউর কান্ট্রি অলসো। তার মানে তো আমরা বলতে পারি যে স্ট্রোকের ট্রিটমেন্টের জন্য শুধুমাত্র মেডিসিন নয়, আপনি যেরকম চমৎকার উদাহরণ দিয়ে যে অকুপেশনাল থেরাপি, আমরা যদি স্পিচ থেরাপির কথা বলে থাকি, আমরা ফিজিওথেরাপির কথা যদি বলে থাকি, সব কিছু মিলে মানে একটা মাল্টি ডিসিপ্লিনারি তাকে একটা ট্রিটমেন্ট দিতে হবে। অবশ্যই। আমি একটা মিনিট একটু সময় নিতে চাই, স্পিচ থেরাপি সম্বন্ধে একটু বলতে চাই। আমরা স্পিচ থেরাপি মানে মনে করি, আমরা ডাক্তারও এটার জন্য অনেকাংশ দেয়, আমরা বলি যে ওনাকে কথা বলতে বলবেন, তো যে লোক কথা বলতে পারে না সে কথা কিভাবে বলবে? আচ্ছা, স্পিচ থেরাপির কিন্তু একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, নির্দিষ্টভাবে জিহ্বা, মুখ, এগুলোর অঙ্গভঙ্গি চেঞ্জ করতে হয়, এবং এটা কিন্তু একটা স্পেসিফিক নিয়মে করতে হয়। তখন কিন্তু নিউরাল প্লাস্টিসিটি ডেভেলপ করে, যে কথা বলতে পারে না সে কিন্তু কথা বলা শিখে। অনেকের আবার কিন্তু ডিসআর্থ্রিয়া থাকে স্ট্রোকের কারণে, সে কথা বলতে পারে কিন্তু কথাটা জড়িয়ে আসে, সেটাও কিন্তু একটা টেকনিক আছে যেটার মাধ্যমে এটা ঠিক করা যায়। এটা স্পিচ থেরাপি, এটা কিন্তু একটা আর্ট, কিন্তু আমরা এগুলো ফলো করি না। আমরা স্ট্রোকের রোগীকে বলি ওনাকে বারবার কথা বলাবেন, তো উনি তো কথা বলতে পারে না, কথা কিভাবে বলবে? তো
তো সুতরাং এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা টেকনোলজি, একটা সায়েন্স। যে এই টেকনোলজি জানে তাই স্পিচ থেরাপিস্টের কাছে আমাকে পাঠাইতে হবে। আচ্ছা, সেই বাংলাদেশে কি এই ধরনের স্কিল থেরাপিস্ট কি রয়েছেন? অবশ্যই বা আছে, center বাংলাদেশে রয়েছে? এরকম ফিজিওথেরাপিস্ট আছে, সেন্টার ওইভাবে ডেভেলপ করেছে কিনা আমি এখনো জানা নেই, কিন্তু আছে এবং জানে, এবং এই ধরনের মানুষ আছে, কিন্তু আমরা ওদেরকে মূল্যায়ন করি না, ওদের কাছে রুগী পাঠাই না। ওরাও এই জিনিসটা দিয়ে তার জীবন নির্বাহ করতে পারে না বলে এটাকে আগ্রহী হচ্ছে না। আচ্ছা, ডক্টর সৌমিত্র সরকার, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে সার্বিকভাবে একটা মানুষকে সুস্থ সুন্দর থাকার জন্য এবং স্ট্রোকটাকে প্রিভেনশন করার জন্য আসলে আমাদের কি ধরনের লাইফ লিড করা উচিত? সুস্থ জীবনের জন্য সুস্থ নিয়ম মেনে চলতে হবে। সুস্থ নিয়মের জন্য স্ট্রোক হওয়ার যে ঝুঁকিগুলো থাকে সেগুলা, আপনার প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে, তাহলে আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে। অনেকে আছে ওষুধ খায়, রেগুলার খায় না, সেরকম। যার প্রেশার নেই তার নিয়মিত রক্তচাপ মাপতে হবে যে প্রেশার ডেভেলপ করলো কিনা। ডায়াবেটিসটা রুটিনলি একটু, বিশেষ করে 40-র পরে আসলে দেখা উচিত যে ডেভেলপ করেছে কিনা। আর যাদের ডায়াবেটিস আছে তাদেরকে ডায়াবেটিসের যে নিয়মগুলো আছে ওষুধের সাথে সাথে সেগুলো মেনে চলতে হবে। কারো কোলেস্টেরল বেশি আছে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে। তো সেক্ষেত্রে যার ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, কোলেস্টেরল যে ডায়েটগুলা যেগুলো বাড়ায় সেগুলা করতে হবে না। ল্যাক অফ এক্সারসাইজের জন্য স্ট্রোকের ঝুঁকি বাড়ে। সুতরাং আপনাকে সবসময় অন্তত চিন্তা করতে হবে যে আমাকে কিছু সময় হাঁটতে হবে। 30 মিনিটস টু 1 আওয়ার যদি হাঁটা হয়, এটা একটা ভালো এক্সারসাইজ। এর বেশি হাঁটলে আরও ভালো। জগিং, অন্যান্য এক্সারসাইজ এগুলোর মধ্যে করতে হবে। যারা ধূমপায়ী আছে, ধূমপান করা যাবে না, অ্যালকোহল থেকে মুক্ত থাকতে হবে। যারা ওবেসিটি, অনেক বেশি ওজন বেশি আছে, তাদেরকে ওজন কমাতে হবে। এইগুলা যদি থাকা হয় তাহলে এই হলে অবশ্যই আমাদের স্ট্রোকের যে কারণগুলোতে স্ট্রোক হয় এগুলো তো কমে যাচ্ছে, সেক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যাচ্ছে। আচ্ছা, স্ট্রেসটাকে আমরা কতটুকু দায়ী করতে পারি স্ট্রোকের জন্য? স্ট্রেসটা ডাইরেক্ট স্ট্রোক রিলেটেড না, কিন্তু স্ট্রোকের কারণে অন্য, যেমন যাদের ডায়াবেটিস আছে বেড়ে যায়, যাদের প্রেশার সুইচ করে, এই যাদের ঘুম কম হয়, তো মানসিক টেনশনটা স্ট্রোকের জন্য ডাইরেক্টলি এটা থাকে না, কিন্তু ইনডাইরেক্টলি এটা কিন্তু স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। আমরা অনুসারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের আলোচনা থেকে একটা বিষয় কিন্তু আমরা মোটামুটি উপলব্ধি করতে পেরেছি যে আসলে সুস্থ থাকার জন্য এবং স্ট্রোকটাকে প্রতিরোধ করার জন্য একটা হেলদি লাইফস্টাইল লিড করার বিকল্প আসলে কিছুই নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।